আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। টি-20 বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রের পথে বাংলাদেশ দল, প্রাথমিক লক্ষ্য সুপার 8। নির্বাচন নিয়ে বাংলাদেশের সঙ্গে সৃষ্ট আস্থার সংকট কাটাতে চায় যুক্তরাষ্ট্র, সম্পর্কের উন্নয়ন চায় ঢাকাও। দুর্নীতির তথ্য লুকাতে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা মন্তব্য, দাবি আদায়ে সোচ্চার থাকার আহ্বান। এবং উদ্ভিদ ও প্রাণীর আশ্রয়ের পাশাপাশি বনজ সম্পদের যোগান দিচ্ছে দেশের বনাঞ্চল, ছোট দেশেও বৈচিত্র্যময় বনভূমি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলছে বিস্তারিত সংবাদে। টি-20 বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রের হিউস্টনের পথে রয়েছে বাংলাদেশ দল। রাত 1টায় হযরত শাহজালাল বিমানবন্দর থেকে ক্রিকেটারদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ছেড়ে গেছে। বিশ্বকাপের 2 সপ্তাহের বেশি আগে বাংলাদেশ দল যুক্তরাষ্ট্রে যাচ্ছে মূলত স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের প্রস্তুতিমূলক সিরিজ খেলতে। হিউস্টনের প্রেইরি ভিউতে 21, 23 ও 25 মে 3টি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ হিসেবে ভারতকেই পাচ্ছে টাইগাররা। 2রা জুন থেকে মাঠে গড়াবে টি-20 বিশ্বকাপের নবম আসর। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সৃষ্টি হওয়া আস্থার সংকট দূর করতে চায় যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক আর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা জানিয়ে সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বলেছেন, গত 2 দিন ধরে সেই চেষ্টা করছেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেন, যুক্তরাষ্ট্রের মতো বাংলাদেশেও সম্পর্কের উন্নয়ন চায়। বিস্তারিত জানাচ্ছেন পান্থ রহমান। সফরের দ্বিতীয় দিন বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে বিকেলে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। মন্ত্রীর সঙ্গে সাক্ষাতে 2 দেশের হার্ড ইস্যুগুলো আলোচনায় এসেছে উল্লেখ করে লু বলেন, তারা পেছনে নয় বরং সামনে তাকাতে চান। I visited Bangladesh these last 2 days in order to try to rebuild the trust between our peoples. গত 2 দিনের বাংলাদেশ সফরে আমাদের 2 দেশের মানুষের মধ্যে আস্থার সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করে চলেছি। আমরা জানি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে টেনশন তৈরি হয়েছিল। আমরা পরিশ্রম করেছি এদেশে অবাধ, সুষ্ঠু ও সহিংসতাবিহীন নির্বাচন উৎসাহ দিতে, এবং এটি আমাদের সম্পর্কে টেনশনের কারণ হয়েছে। নতুন বিনিয়োগ, যুক্তরাষ্ট্রে আরও বেশি শিক্ষার্থীর পড়তে যাওয়ার সুযোগ ছাড়াও দুর্নীতি দমনে বাংলাদেশকে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন ডোনাল্ড লু। আমরা আমাদের সম্পর্ক শক্তিশালী করার পথ খুঁজে বের করতে চাই। আমি মন্ত্রীর সঙ্গে র্যাবের ওপর নিষেধাজ্ঞা, শ্রম আইন সংশোধনের মতো কঠিন বিষয় নিয়ে আলোচনা করেছি। একই সাথে নতুন বিনিয়োগ ও ইতিবাচক কাজে সহযোগিতা বাড়ানোর কথা বলেছি। আমরা বাংলাদেশের কর ব্যবস্থার উন্নয়নে কাজ করার কথা বলেছি, যেন দুর্নীতি কমিয়ে সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনা যায়। পরে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, আলোচনা হৃদ্রতাপূর্ণ ও ইতিবাচক হয়েছে। তাদের একটি প্রতিষ্ঠান আছে ডিএফসি, ডেভেলপমেন্ট ফিন্যান্স কর্পোরেশন, সেখান থেকে বাংলাদেশকে অর্থায়ন করতে চায়। তারা আমাদেরকে অ্যাসিস্ট করতে চায় যাতে আমাদের ট্যাক্সেশন সিস্টেমটাকে আধুনিকায়ন করা যায়। র্যাব স্যাংশন নিয়ে এইটুকু আলোচনা হয়েছে যে দেখো, র্যাব স্যাংশন যেটি হয়েছিল, র্যাবের কিছু
ব্যক্তিবিশেষের উপর যে স্যাংশন হয়েছিল সেটি আমাদের সম্পর্কের ক্ষেত্রে প্রভাব তো ফেলেছিল। দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে সেটি হয়েছিল। সেই উইথড্রয়ালের প্রক্রিয়াটাও একটু লম্বা। এই নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি। তারা আমাদের সম্পর্ককে বিস্তৃত গভীর করতে চায়, আমরাও করতে চাই, এবং সেই লক্ষ্য নিয়ে এই সফরে তিনি এসেছেন। শ্রমনীতি সংশোধন সাপেক্ষে যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা ফিরিয়ে দিতে চায় বলেও জানান মন্ত্রী। পান্থুর রহমান, চ্যানেল আই, ঢাকা। অনিয়ম দুর্নীতির তথ্য লুকানো এবং বিশেষ গোষ্ঠীকে অবৈধ সুবিধা দিতেই বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে মন্তব্য করেছেন সাংবাদিক নেতারা। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ মিলনায়তনে আলোচনায় তারা বলেন, ব্যাংক খাতে লুটপাট, নৈরাজ্য এবং দুর্নীতির প্রকৃতির চিত্র আড়াল করতে গভর্নর এবং দখলদারদের এই যোগসাজশ। বিস্তারিত জানাচ্ছেন রিজভী নওয়াজ। কেন্দ্রীয় ব্যাংকের সংবাদকর্মীদের প্রবেশে কড়াকড়ির মধ্যেই মঙ্গলবার ভারতের একটি পত্রিকার প্রচার করে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে আবারও কয়েক বিলিয়ন ডলার চুরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। পরে বাংলাদেশ ব্যাংক বিবৃতি দিয়ে জানায় খবরটি ভুয়া। রাজধানীতে এক আলোচনায় সাংবাদিক নেতারা বলেন, তথ্য নিয়ে লুকোচুরি করলে গুজব এবং মিথ্যা ছড়িয়ে পড়ার শঙ্কা বেড়ে যায়। যেভাবে হোক বাংলাদেশ ব্যাংকে অবশ্যই সাংবাদিকদের প্রবেশ অ্যালাউ করতে হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বা প্রধান দরজায় খিল দিয়েছেন বলে দরজা বন্ধ করতে পেরেছেন, দরজা কিন্তু বন্ধ করা যায়নি। আজ থেকে 7 কার্য দিবসের মধ্যে এই গভর্নর সাহেবকে এমন উদ্যোগ নিতে হবে যাতে এটার একটি ফলপ্রসূ সমাধান হয়। বাংলাদেশ ব্যাংকের নিয়মিত যে কোনো ধরনের অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্তের সাথে সংহতি জানান জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত সহ ট্রেড ইউনিয়নের নেতারা। সাম্প্রতিক সময়ে ব্যাংকিং খাতে যে নৈরাজ্য চলছে, সেই নৈরাজ্যের একটি পার্ট হচ্ছে এই বাংলাদেশ ব্যাংকে ঢুকতে না দেয়। এটি একটি সামগ্রিক বিশৃঙ্খলা, নৈরাজ্য, লুটপাট যে চলছে সেটির একটি অংশ হচ্ছে বাংলাদেশ ব্যাংকে সেন্ট্রাল ব্যাংকে ঢুকতে না দেওয়ার এই সিদ্ধান্তটি। ইজ ইট পসিবল যে আপনি তথ্য লুকিয়ে রাখতে পারবেন? আমরা সাংবাদিকরা তথ্য চাই, আমরা তো চুরি করতে বলিনি কাউকে। আপনি চুরি করলে আমি সব তথ্য নিয়ে সেই রিপোর্টটা করব। আপনি চুরি না করলে তো আমি তথ্য নিতে চাই না। আজকে শেয়ার মার্কেট, আজকে যে ডলারের যে মার্কেট, এটি কে নষ্ট করেছে? আমরা তো করি নাই। আপনি ঘটনা ঘটান, আমি উপস্থাপক মাত্র, আমার অপরাধটা এখানে। 1 মাসেরও বেশি সময় ধরে সাংবাদিকদের যাতায়াতে এক ধরনের নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে বাংলাদেশ ব্যাংক। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। বৈচিত্র্যময় বনভূমির দেশ বাংলাদেশ। এই বনগুলো প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্যের অমূল্য ভাণ্ডার। উদ্ভিদ ও প্রাণীর আশ্রয়ের পাশাপাশি বনজ সম্পদের যোগান দিচ্ছে এসব বন। বন ও বনজ সম্পদের উপর নির্ভর করেই বেঁচে আছে দেশের লাখো কোটি মানুষ। ছোট দেশ হওয়ার পরও বনের এমন বৈচিত্র্য পৃথিবীর খুব কম দেশেই আছে। বনভূমি বাংলাদেশকে সবুজে সবুজে ভরে তুলেছে। টেকসই বন ব্যবস্থাপনা নিয়ে দেখুন সাবরিনা হাসানের ডেস্ক রিপোর্ট। পরিবেশের ভারসাম্য রক্ষায় বন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি বিভিন্ন প্রজাতির উদ্ভিদ, বন্যপ্রাণী ও কীটপতঙ্গের প্রধান আশ্রয়স্থল এসব বন। বেঁচে থাকার জন্য বিশুদ্ধ অক্সিজেনের মূল যোগানো আসে বন থেকে। প্রাকৃতিক বন নিরবিচ্ছিন্নভাবে আমাদের বিভিন্ন সেবা দিচ্ছে। এছাড়াও দেশের একটি বড় জনগোষ্ঠী বনের উপর নির্ভরশীল। বাংলাদেশে মূলত 4 ধরনের বনভূমি আছে: চিরসবুজ বন, মিশ্র চিরসবুজ বন, পত্রঝরা বন ও ম্যানগ্রোভ বন। এসব বন থেকে খাদ্য, জ্বালানি, ঔষধ, কাঠ, মধু সহ বিভিন্ন বনজ সম্পদ সংগ্রহ করে জীবিকা ধারণ করছে অসংখ্য মানুষ। তবে মানুষের অতিরিক্ত চাহিদা মেটাতে বনভূমির উপর চাপ বাড়ছে। এতে একদিকে যেমন বনের পরিবেশ নষ্ট হচ্ছে, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে জীববৈচিত্র্য। তাই বন ও বনজ সম্পদ সংরক্ষণে টেকসই বন ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়া হচ্ছে।
আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীকে বন ব্যবস্থাপনায় যুক্ত করা হচ্ছে। টেকসই বন ব্যবস্থাপনার মাধ্যমে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সব ধরনের বনের অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত মান নিশ্চিত করা সম্ভব। টেকসই বন ব্যবস্থাপনার মাধ্যমে দেশের সামগ্রিক পরিবেশ যেমন ভালো থাকবে, তেমনি বিপুল জনগোষ্ঠীর জন্য নিশ্চিত হবে নিরাপদ ভবিষ্যৎ। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। টেকসই বন ব্যবস্থাপনা নিয়ে পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃত জীবন অনুষ্ঠানে। এর সাথে সংবাদের সময় হয়ে গেল বিরতি নেবার। আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে খেলার খবরে জানিয়ে ফিরব। ফিরে এলাম বিরতির পর। স্বাগত আর একবার চ্যানেল আই সংবাদে। দ্বিতীয় ধাপে ৬ষ্ঠ উপজেলা নির্বাচনের প্রচারে মুখর গাইবান্ধা সদর, পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলা। প্রার্থীদের কথার লড়াইয়ে উত্তপ্ত হচ্ছে ভোটের মাঠ। অবাধ সুষ্ঠু ভোট নিয়ে প্রার্থীদের শঙ্কা রয়েছে কোথাও কোথাও। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রিপোর্ট করছেন রাজীব আহমেদ। ২১ মে অনুষ্ঠিত হবে গাইবান্ধা সদর, গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী এই ৩ উপজেলা পরিষদ নির্বাচন। দ্বিতীয় ধাপে ৬ষ্ঠ এই উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রচারে মুখর শহর থেকে গ্রাম। পোস্টারে ছেয়ে গেছে হাটবাজার ও রাস্তাঘাট। গোবিন্দগঞ্জে দ্বিতীয়বার উপজেলা চেয়ারম্যান হতে লড়ছেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল লতিফ প্রধান। পলাশবাড়ীতে উপজেলা চেয়ারম্যান পদে ৬ জন ও গাইবান্ধা সদরে চেয়ারম্যান পদে ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। গোবিন্দগঞ্জের 4,38,000 ভোটার, প্রায় 8 লক্ষেরও অধিক জনগণ। আমার শ্রদ্ধাভাজন মুরব্বীজন, আমার মায়েরা, বোনেরা, তাদের কাছে যাওয়ার পরে এক বাক্যে তারা বলে যে বাবা, তোমাকে আমরা ভোট দিয়ে দিচ্ছি। ব্যাপকভাবে প্রচারণায় অংশ নিয়েছেন এবং আমি তাদের মধ্যে ব্যাপক উৎসাহ করা দেখতে পাচ্ছি এবং আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী যে আজকে মানুষ একটা নতুন নেতৃত্ব চায়, পরিবর্তন চায়। কিশোরগঞ্জ সদর, 2 নম্বর হোসেনপুর, মনোহরপুর, পাবনাপুর, বেতকাপা সহ প্রত্যেকটি ইউনিয়নে একটা গণজাগরণ সৃষ্টি হয়েছে দোয়াত কলমে। দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে আশাবাদী ভোটাররাও। দলীয় প্রতীক না থাকায় স্বস্তি প্রকাশ করেছেন তারা। স্থানীয় সরকার নির্বাচনে সকল ক্ষেত্রে প্রতীক উঠে দেওয়া উচিত এবং তাতে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে এবং ভোটের পার্সেন্টেজ বৃদ্ধি পাবে। সময়ের ইয়ের ভিত্তিতে দেখা যাবে সেই ব্যক্তি হচ্ছে একজন যোগ্য ব্যক্তি, সবসময় কাছে পাওয়া যাবে আর এই ধরনের ব্যক্তিকে দরকার। আমরা তো চাই রাস্তাঘাট চলা ফিরে এটাই। 21 মে দ্বিতীয় ধাপে গাইবান্ধার 3টি উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী ও জেলা নির্বাচন কমিশন। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবারে রয়েছে নিটল টাটা কৃষি সংবাদ। টাঙ্গাইলে প্রমত্তা যমুনার বুকে এবার চীনাবাদামের ব্যাপক ফলন হয়েছে। বালিযুক্ত চর হওয়ায় যেসব জমি বছরের পর বছর অনাবাদি পড়ে থাকতো, এখন সেখানেও সবুজের সমাহার। বিশেষ করে বাড়ি চীনাবাদাম নয়, চাষ করে ভালো ফলন পেয়ে কৃষকের আগ্রহ সৃষ্টি হয়েছে। মুসলিমউদ্দিন আহমেদের রিপোর্ট। টাঙ্গাইলের ভোয়াপুর উপজেলার বলরামপুর, চরবাসালিয়া, জয়পুর সহ বিভিন্ন এলাকায় এবার ব্যাপক বাদাম চাষ হয়েছে। জেলায় 2335 হেক্টর জমিতে বাদাম চাষ হলেও বেশিরভাগ আবাদ হয়েছে যমুনার চরে। যমুনার বুকে জেগে ওঠায় এসব জমিতে সম্প্রতি বাড়ি চীনাবাদাম নয় চাষ হয়েছে। প্রতি বিঘায় কৃষকের খরচ হয়েছে 5 থেকে 7 হাজার টাকা। চরাঞ্চলের এসব জমি থেকে প্রায় 9 মণ বাদামের ফলন পাওয়া গেছে। সব খরচ বাদে কৃষকের লাভ থাকছে প্রায় 15,000 টাকা। বাদামটা একটু লাভজনক ফসল। এখানে বিঘা প্রতি আপনার 7-8 মণ হারে নামে, আবার আপনি বিক্রি বেলায় আপনার 2500 থেকে 3200 টাকা মণ এরকম বিক্রি করা যেতেছে, ভালো লাভবান হইতেছে। এখানে আমাদের বাদাম বাড়ি 8 বাড়ি 9, এগুলো আমরা খুব লাভবান হব ইনশাল্লাহ। এই বছর আমার ফসল ভালো। 8,000 টাকা খরচ করছি, আমার 12,000 টাকা আয় আছে। যত ফসলই আমরা আবাদ করি তার মধ্যে এই বাদাম রয়েছে কৃষকের লাভজনক ফসল।
কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরজমিন গবেষণা বিভাগ উন্নত জাতের চীনাবাদাম আবাদে কৃষককে পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা দিয়েছে। ঢাকা 1-এর পরিবর্তে 8 এবং 9টাকে রিপ্লেস করে এই কৃষকের মাঝে ছড়িয়ে দেওয়া, এবং আমরা এখান থেকেই আমরা কৃষকের সাথে কথা বলেছি, এখান থেকে যে বীজটা উৎপাদন হবে আগামী বছরের জন্য আমরা পুরো বীজটাই আমরা এখানে আমাদের স্টোরে করে রাখবো এবং এই বীজটাই আগামী বছর কৃষকের মাঝে ছড়িয়ে দিব। পুষ্টি চাহিদা পূরণ ও ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমাতে সারা দেশে উন্নত জাতের চীনাবাদাম চাষ সম্প্রসারণে কাজ করছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বারি। ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমাতে তাহলে আমার মনে হয় সরিষার পাশাপাশি ভোজ্য তেলের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হবে বাদাম, তেল, তিসি এবং আরও অনেক কিছু। আমাদের বিজ্ঞানীদের প্রচেষ্টা, হাইব্রিড ডেভেলপমেন্ট, কিভাবে আমরা বেশি অল্প জমিতে কিভাবে বেশি উৎপাদন পাব। প্রোটিন, কার্বোহাইড্রেট, স্বাস্থ্যকর চর্বি, ফাইবার, ফ্যাটি অ্যাসিডের বড় উৎস চীনাবাদাম। বাদাম চাষ সম্প্রসারণে গুরুত্ব দিয়েছে পুষ্টিবিদরা। টাঙ্গাইলের ভুয়াপুর থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। তামাকের কারণে দেশের স্বাস্থ্য ঝুঁকি ও মৃত্যু বাড়ছে। তারপরও অতিরিক্ত মুনাফার লোভে গাইবান্ধায় প্রতি বছরই তামাকের চাষ বাড়ছে। তামাক চাষ ও প্রক্রিয়াকরণে কোনো সুরক্ষা ব্যবস্থা নেই। উন্মুক্ত স্থানে তামাকের ছড়াছড়িতে বাড়ছে বায়ু দূষণ, যার মারাত্মক প্রভাব পড়ছে পরিবেশে। ফারুক হোসেনের তথ্য ভিডিওচিত্রে রিপোর্ট করছেন আফরোজা হাসি। বেসরকারি সংস্থার তথ্য মতে দেশে প্রতিবছর তামাকজনিত বিভিন্ন রোগে প্রায় 1,61,000 মানুষের মৃত্যু হয়। 61,000 শিশু তামাকের পরোক্ষ ক্ষতির শিকার হয়। কর্মক্ষেত্র সহ উন্মুক্ত স্থান ও গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার হন আরও 3,84,00,000 মানুষ। মানব স্বাস্থ্যের পাশাপাশি অপূরণীয় ক্ষতি হচ্ছে পরিবেশেরও। জেলার গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী ও সাদুল্লাপুরের একরের পর একর জমিতে হচ্ছে তামাক চাষ। কোম্পানি বলছে যে তোমাকে রেটকে বেশি করে দেওয়া হবে, হ্যাঁ, রেট বেশি করে দেওয়ার পরে এখন যে যাই 2 বিঘে গাড়বি তাই 3 বিঘে গাড়ছে, যাই 3 বিঘে গাড়ে তাই 4 বিঘে গাড়ছে। এইভাবে টাকার আশাই মনে করেন যে চাষিরা তামাকের দিকেই বেশিরভাগ মনোযোগ দিছে। সব দিকে না টাকা বেশি, সেজন্য তামাক আবাদ করি। টাকা এ করে মনে করেন বেলপুটি 8,000, 8,500 এরকম পড়ে। সুরক্ষা ব্যবস্থা নেই কারোরই। তামাকের সরাসরি সংস্পর্শে আসছে শিশুরাও। মাথা করে আমি তো আর এর তলব সহ্য করে পাই না, তো মেলা কিছু আছে, তো ওষুধ কত ওষুধ খাচ্ছি। গরিব পেটের দুঃখে খাওয়ার নাগে মানুষ নাই কামাই তারা। কাজ করতে গিয়ে চোখে আটাটা ভরিচ্ছে, চোখের ক্ষতি হয়। যদিও তামাক চাষে নানাভাবে নিরুৎসাহিত করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তামাকের পরিবর্তে লাভজনক যে ফসলগুলো রয়েছে, বিশেষ করে গম, ভুট্টা, আলু, এই সময়টাতে কৃষকদেরকে উদ্বুদ্ধ করছে। পাশাপাশি কৃষি বিভাগ যারা তামাক চাষ করছে তাদেরকে প্রণোদনার আওতায় এনে গম, ভুট্টা ইত্যাদি ফসলের বীজ এবং সার বিনামূল্যে সরবরাহ করছে। শ্বাস গ্রহণ করার পরে যেই পথে ঢুকতেছে, যেই পথে তামাকের ধোঁয়াটা বা তামাকের গন্ধটা ঢুকতেছে, বা হচ্ছে আপনার স্কিনের মাধ্যমে, চামড়ার মাধ্যমে যেভাবে ঢুকতেছে, ওইসব জায়গায় ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এবং শরীরের অনেকে দেখবেন চোখের সমস্যা হচ্ছে। তামাক চাষিরা অনেক সময় দেখবেন বলবেন যে চোখের সমস্যা হচ্ছে, গলার ক্যান্সার হয়েছে, এরকম সমস্যা বলবে আপনাকে। হ্যাঁ, তামাক চাষ ছাড়া অন্য কোনো পেশায় যদি ওরা জড়িত হইতে পারে তাহলে হয়তোবা ওদের এই সমস্যাগুলো থাকবে না। সচেতনতা তৈরির মাধ্যমে তামাক চাষ বন্ধ হলে খাদ্য উৎপাদন যেমন বাড়বে, কমবে স্বাস্থ্য ঝুঁকি, রক্ষা পাবে প্রকৃতি ও পরিবেশ। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।